ডিয়ার স্টুডেন্টস, আবারও তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। গতদিন আমরা দূষণের ধারণা, কনসেপ্ট অফ পলিউশন পড়েছিলাম। আজকে আমরা দূষণের প্রকারভেদ এবং তার থেকে যে কোনো একটা দূষণ নিয়ে আলোচনা করব। দূষণকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়: বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ। এই 4টি দূষণের মধ্যে আমরা আজকে বায়ু দূষণের কারণ এবং ফলাফল নিয়ে আলোচনা করব। তোমরা পাশে থাকো, দেখতে থাকো শেষ পর্যন্ত। শুরু করছি বায়ু দূষণের কারণ ও ফলাফল। বায়ু দূষণের কারণ। বায়ু দূষণের কারণকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো গ্রিন হাউস গ্যাস এবং দ্বিতীয়টি পরে উল্লেখ করা আছে SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। গ্রিন হাউস গ্যাস কি, কোনগুলোকে বলবো আমরা? বিভিন্ন শিল্প কলকারখানা, মোটর গাড়ি থেকে নির্গত ধোঁয়ায় উপস্থিত নানা রকম গ্রিন হাউস গ্যাস কী থাকে? যেমন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2, মিথেন CH4, ক্লোরোফ্লোরোকার্বন CFC, ক্লোরোফ্লোরোকার্বন, পুরো নামগুলো মুখস্থ করবে। নাইট্রাস অক্সাইড মানে N2O এবং ওজোন মানে O3, ওজনের সংকেত। তাহলে প্রভৃতি হলো গ্রিন হাউস গ্যাস। এবার এই গ্রিন হাউস গ্যাসের উৎসগুলো কি কি সেটা আমরা একবার দেখে নিই। কোন জায়গা থেকে গ্রিন হাউস গ্যাস তৈরি হয়? জীবাশ্ম জ্বালানি যেমন তেল মানে পেট্রোলিয়াম, যেটা ডিজেল, পেট্রোল, কেরোসিন, কয়লা ও কাঠের দহনে, কলকারখানা ও যানবাহনের পরিত্যক্ত ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, সবথেকে বিষাক্ত ক্ষতিকর গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই দুটি গ্যাস উৎপন্ন হয়। আর মিথেন গ্যাস তৈরি হয় জৈব আবর্জনার পচন, অর্থাৎ জলাভূমিতে ধান কেটে নেওয়ার পরে যে ভিজে ধান গাছের আগাছা, গোড়া ইত্যাদি পচে যায়, সেখান থেকে মিথেন গ্যাস তৈরি হয়। গবাদি পশুর মল প্রভৃতি থেকে মিথেন গ্যাস তৈরি হয়। আর ক্লোরোফ্লোরোকার্বন CFC এর উৎস হলো, দেখো ভীষণ ইম্পর্টেন্ট, রেফ্রিজারেটর, এসি মেশিন। অনেকের বাড়িতে আছে যে গরম পড়ছে, এসি মেশিন বসাচ্ছে সবাই, কিন্তু সেটা হলো গ্রিন হাউস গ্যাসের উৎস। অ্যারোসল স্প্রে মানে আমরা যে পারফিউম ইউজ করি, তার মধ্যে গ্রিন হাউস গ্যাস আছে, ক্লোরোফ্লোরোকার্বন। নাইট্রাস অক্সাইডের উৎস হলো কৃষিকাজে ব্যবহৃত নাইট্রোজেন গঠিত সার, মোটর গাড়ির ধোঁয়া প্রভৃতি। এই যে এতগুলো গ্রিন হাউস গ্যাসের নাম বললাম এখানে, তার মধ্যে এই ক্লোরোফ্লোরোকার্বন CFC হলো ভয়ঙ্কর। তার ওজোন স্তর ক্ষতি করার ক্ষমতা অন্যান্য গ্রিন হাউস গ্যাসের তুলনায় অনেক গুণ বেশি। এবার চলে আসি 2 নম্বর পয়েন্ট, SPM ফুল ফর্ম কি? পরীক্ষাতে আছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। SPM কাকে বলে? বাতাসে ভাসমান সূক্ষ্মাতি সূক্ষ্ম, খুব সূক্ষ্ম কণাকে বলা হয় SPM। এই কণাগুলো মোটর গাড়ির ধোঁয়ায় থাকা বেনজোপাইরিন, এটা এক ধরনের কার্সিনোজেন। বেনজোপাইরিন, অ্যাসবেস্টস কণা, ধূলিকণা, ছাই, হবে সব, ধোঁয়া প্রভৃতি হতে পারে। এই সবগুলো মিলিত ফলও হতে পারে। উপরিউক্ত পদার্থগুলি জলকণার সাথে মিশে অ্যারোসোল গঠন করে, যার ব্যাস 1 মাইক্রনের থেকে কম, মিউ। যার জন্য ওরা সহজে বাতাসে ভেসে থাকতে পারে। এবার চলে আসি বায়ু দূষণের ফলাফল। বায়ু দূষণের ফলে কি হতে পারে?
নাম্বার 1কে আমরা দুটি পয়েন্টে ভাগ করে নিই। এখানে নাম্বারটা বসানো হলো না। নাম্বার 1 এর এ, অ্যাসিড বৃষ্টি ও তার পরিণতি। অ্যাসিড বৃষ্টি, অম্ল বৃষ্টি খুব ইম্পর্ট্যান্ট এবং বর্তমান সমস্যা। বিভিন্ন কলকারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে জলীয় বাষ্প ও মেঘের জলকণার সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, সংকেত কি আগের দিন আমরা পড়েছিলাম H2SO4, H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড HNO3, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, যা বৃষ্টির জলের সঙ্গে মিশে ভূপৃষ্ঠে নেমে আসে। এই ঘটনাকে বলা হয় অম্ল বৃষ্টি। বর্তমান বায়ু দূষণের সবথেকে জ্বলন্ত সমস্যা এই অম্ল বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টির পরিণতিগুলো কি কি আমরা একবার দেখে নিই। এটা অবশ্যই জেনে রাখতে হবে আমাদের। নাম্বার 1, মাটির উপর প্রভাব। অম্লবৃষ্টি মাটিকে আম্লিক করে, ফলে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কি Mg, ক্যালসিয়াম হলো Ca, প্রভৃতি পরিপোষক, এদের পরিপোষক কেন বলছে, পুষ্টিকর উপাদানেরা যা মূলের সাহায্যে উদ্ভিদ নিজেদের পুষ্টির জন্য গ্রহণ করে মাটি থেকে, এগুলোর অভাব ঘটে যায়। এর ফলে মাটির উর্বরতা হ্রাস পায়, শস্যের উৎপাদন বিঘ্নিত হয়, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। তাহলে উদ্ভিদের বৃদ্ধি কিন্তু এই অ্যাসিড বৃষ্টির ফলে অম্লিক মাটিতে মারাত্মকভাবে ব্যাহত হয়। নাম্বার 2, উদ্ভিদের উপর প্রভাব। উদ্ভিদের ক্লোরোফিল বিনষ্ট হয়, সালোক সংশ্লেষ ব্যাহত হয়, বনভূমির গাছপালা ঝলসে যায়, পাতা কুঁকড়ে যায় ও বাদামি হয়ে যায়। অর্থাৎ উদ্ভিদটা মারা যাবে, তখন উদ্ভিদের শরীরে ক্যান্সার তৈরি হয়, এক কথায় যদি বলি। নাম্বার 3, প্রাণীদের উপর প্রভাব কি। জলাশয়ের অম্লত্ব বৃদ্ধি পায়, জলের মধ্যে অ্যাসিড বৃষ্টি পড়লে জলের ভারসাম্য, পিএইচের ভারসাম্য বিঘ্নিত হয়, ফলে মাছের ডিম নষ্ট হয় এবং মাছের উৎপাদন কমে যায়। শুধু মাছ নয়, অসংখ্য জলজ প্রাণী ও উদ্ভিদের মৃত্যু ঘটে এবং বাস্তুতন্ত্র ব্যাহত হয়। আমাদের জলজ ইকোসিস্টেম তার উপর মারাত্মকভাবে প্রভাব পড়ে। নাম্বার 4, অন্যান্য প্রভাব। অন্যান্য কুপ্রভাবও বলতে পারি আমরা। মার্ভেলের স্থাপত্য ও স্মৃতিসৌধের ক্ষয় হয়। আমরা জানি স্মৃতিসৌধগুলো ক্যালসিয়াম CaCO3, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, এবং এদের সাথে যদি অ্যাসিডের বৃষ্টি ঘটে, অ্যাসিড বৃষ্টি পড়ে তার মধ্যে, তাহলে এদের উজ্জ্বলতা হ্রাস পায়, ক্ষয় হয়ে যায়, যাকে স্টোন ক্যান্সার, দন্তাশয় টয় ওকার হবে স্টোন, দন্তাশয় টয় ওকার দন্তান্ন, স্টোন ক্যান্সার, স্টোন বা লেপ্রোসি বা স্টোন ক্যান্সার, ঠিকই আছে। এই তাহলে এটা 100 হয়ে গেল। এই কারণে দিন দিন তাজমহল ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের উজ্জ্বলতা হ্রাস পাচ্ছে। বানানটা ভুল হয়ে গেছে একটু, হ্রাস পাচ্ছে। তাহলে এগুলো হলো অ্যাসিড বৃষ্টির কুপ্রভাব। বি নাম্বার, CFC, ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ওজোন আস্তরণের ক্ষয় ঘটায়, যাকে ওজোন ছিদ্র বা ওজোন হোল বলা হয়। এর ফলে সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি আলট্রাভায়োলেট রে ভূপৃষ্ঠে এসে পড়ে, যা চোখে ছানি, ত্বকের ক্যান্সার প্রভৃতি রোগ সৃষ্টি করে। তাছাড়া অন্যান্য অঙ্গ ড্যামেজ হতে পারে। তাহলে ভয়ঙ্কর ব্যাপার। ওই জন্য ওজোন স্তরকে বলা হয় পৃথিবীর রক্ষা কবচ। এবার বায়ু দূষণের ফলে আর কি রোগ হতে পারে? ফুসফুসের রোগ। এটা আমাদের ক্ষেত্রে ছোট ছোট কণাগুলি, যাদেরকে বলছে SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ফুসফুসের গভীরে প্রবেশ করে ফুসফুসে নানা রকম রোগ সৃষ্টি করে। যেমন
অ্যাসবেস্টস কণা অ্যাসবেস্টর কারখানা শ্রমিকদের ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে। কয়লার গুঁড়ো কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ব্ল্যাক লাং ডিজিজ সৃষ্টি করে। নাম্বার 3, তুলোতন্তু বস্ত্রশিল্প শ্রমিকদের বিসিনোসিস, নিউকোমোকোনিওসিস ও অ্যালার্জি ইত্যাদি রোগ সৃষ্টি করে। ইম্পর্টেন্ট কিন্তু রোগগুলো, মাল্টিপল চয়েস এমসিকিউতে দেয় অনেক সময়। গাড়ির জ্বালানি দহনে উৎপন্ন এসপিএম শ্বাসকষ্ট, ক্রনিক ব্রঙ্কাইটিস ইত্যাদি সৃষ্টি করে। তার মধ্যে আগে বলেছিলাম যে কার্বন মনোক্সাইড যে গ্যাস, সেটা কিন্তু আমাদের রক্তকে জমাট বাঁধিয়ে দিয়ে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। নোটটা অনেকটাই বড় হয়ে গেল, তা আজ তাহলে এই পর্যন্তই থাক। এখানে ইম্পর্টেন্ট টার্মগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, এবং যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আমি একটা সাজেশন দিব, তবে টেস্ট পরীক্ষার আগে তোমাদের দিতে পারবো কিনা জানি না। আমাদের প্রথম অধ্যায়ের সাজেশনটা আমি তৈরি করছি, যদি পারি তাহলে টেস্টের আগে যে সম্ভব হলে প্রথম চ্যাপ্টারটাই না হয় দিয়ে দিব, পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টার দিব। যদি তোমরা বলো কমেন্ট করে জানাবে, অথবা একবারে আমি সিলেবাসটা সাজেশনটা তোমাদের দেব। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।